দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাদি হত্যার পরিকল্পনাকারী যুবলীগ নেতা বাপ্পি বলছে পুলিশ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। ইরানের বিরুদ্ধে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, রাশিয়ার গণমাধ্যমে প্রতিবেদন। সিলেটে বিপিএল এ নিরাপত্তা দিতে পুলিশের অপারগতা প্রকাশ, যুক্ত করা হচ্ছে আনসার সদস্যদের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ব্রিফিংয়ে পুলিশ জানায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে নৃশংস এই হত্যাকাণ্ড। এই মামলায় 17 জনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যা মামলায় তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মামলাটি ডিবির নিকট তদন্তভার অর্পণ করা হয়। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। যার নিকট সহযোগিতা চেয়েছি। পুলিশ জানিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এই হত্যাকাণ্ড। এর নির্দেশদাতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তিনি জানান এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগপত্রভুক্ত প্রধান 3 আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। ডিবির দাবি তারা সবাই ভারতে পালিয়ে গেছে। মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণসংযোগ চালাচ্ছিলেন ওসমান হাদি। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান হাদি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কয়েক দফা পিছিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। এখন চলছে ভোট গণনা। সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বেলা 3টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল ছাড়া একটি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে 2 দফা জকসু নির্বাচন পেছানো হয়। জগন্নাথের প্রথম ভোট আর আমাদেরও স্টুডেন্ট লাইফের প্রথম ভোট, আর অনেক আয়োজন করা হয়েছে এখানে। পরিবেশ নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু সমস্যা হলো ভোটার আমরা যতটুকু আশা করেছিলাম অতটুকু নেই। সেই জায়গায় একটু হতাশাজনক। ভালোই লাগতেছে, আমিও ভোট দিতে মাত্র আসলাম। ক্যাম্পাসের গেটে ছাত্রদল যেরকম আচরণবিধি লঙ্ঘন করছিল, কিছু ক্ষেত্রে উত্তেজনাকর পরিবেশ তৈরি করছিল, বিষয়গুলো আমাদেরকে হতাশ করেছে। দর্শক, জকসু নির্বাচন নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, ভোট গণনার তথ্য সহ নির্বাচন নিয়ে এই মুহূর্তে আপনার কাছে যা তথ্য আছে আমাদের জানাবেন। 39টি হচ্ছে কেন্দ্র এবং 178টি হচ্ছে বুথ। এই বুথের সকল ব্যালট বক্স কিন্তু এই মুহূর্তে গণনার জন্য অডিটোরিয়ামে আনা হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ আছে সেখানে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে এবং এই ভোট এটি কিন্তু OMR মেশিনে কিন্তু এবার
গণনা শেষে আজই কিন্তু ফলাফল ঘোষণার কথা রয়েছে। ভোট গণনা আর ঘোষণা দেয় নির্বাচন কমিশন এবং ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশন অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়াল স্ক্যানিং করা হবে এবং ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন আছে কিনা সেটি কিন্তু দেখা হবে এবং কোন প্রার্থীর নামের পাশে ওই পদের ভোটটি বাতিল হবে। এর আগে কিন্তু সকাল 9টায় আপনার এই ভোট শুরু হয় এবং বিকাল 3টায় শেষ হয়। তবে নির্ধারিত সময়ের পরেও অর্থনীতি এবং ইসলামিক স্টাডিজ সহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের কিন্তু লাইন দেখা যায়। ভোটারদের নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন অপেক্ষা করছে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে বাহিরে, সেই জায়ান্ট স্ক্রিনে কিন্তু অনেক শিক্ষার্থীরা বসে আছে বা ভোটাররা বসে আছে যে ভোট গণনায় তাদের যে পছন্দের বিজয়ী আছে তারা বিজয়ী হয়েছে কিনা। ভোট গণনার যে নিয়ন্ত্রণ কক্ষ সেখানে কিন্তু জিএস এজিএস সহ যারা রয়েছে তাদের এবং যারা টেলিভিশন সাংবাদিক রয়েছে, নির্বাচন কমিশন এবং প্রশাসন বিভাগের যারা রয়েছে তাদেরকে ছাড়া কিন্তু ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তো এখানে বাহিরে কিন্তু অপেক্ষা করছে এবং ভিতরে কয়েকটি ব্যালট বাক্স তো কাটা হয়েছে, অর্থাৎ ব্যালট বাক্সের যে ভোট যে ব্যালটগুলো রয়েছে সেগুলো কিন্তু এক জায়গায় ঢেলে সাজানো হচ্ছে। তো আসলে এটা আমরা যেটা জানি যে নির্বাচন কমিশন বলেছে যে প্রত্যেকটি ব্যালটের পিছনে কয়েক মিনিট সময় লাগবে। তবে অর্থাৎ এত ভোটারদের যে ব্যালট পেপার রয়েছে যদি সেই অনুযায়ী আপনার ভোট কেন্দ্রের যাচাই বাছাই সহ সবকিছু করা হয় তাহলে গভীর রাত পর্যন্ত এর সর্বশেষ রেজাল্ট জানার জন্য অপেক্ষা করতে হবে। জ্যোতি। সোহাগ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিনে 122 জন আপিল করেছেন। এ নিয়ে 2 দিনে আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 164। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন তারা। আপিলের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনের প্রার্থীরা এসে আপিল করেন। তবে ছোটখাটো তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রার্থীদের সময় দেওয়া হচ্ছে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। ইসির তথ্য মতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমার এই ত্রুটিটা অযোগ্যতা প্রমাণ করে না, আমার প্রার্থী হিসেবে অযোগ্যতা প্রমাণ করে না, একটা ছোট ত্রুটি। আমার প্রার্থিতা বাতিল হয়েছে, আমি সরকারি চাকরি করতাম, 3 বছর অতিবাহিত হয়নি সেই জন্য। আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি, আমি আপিল করেছি। আমার প্রার্থীটা বাতিল করেছে আপনার 58 টাকা নাকি আমার কাছে ভূমিকর আমি ভূমিকর দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়া হবে আগামী 12 জানুয়ারি। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় প্রসিকিউশন। এছাড়া আসামি পক্ষ থেকে তাদের অব্যাহতির আবেদন করা হয়। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এক আদেশের দিন ঠিক করে। প্রসিকিউশনের দাবি, কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার এই প্ররোচনা হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করছে। আর আসামি পক্ষের আইনজীবীরা মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন জানান। সকালে এই মামলার 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীর্ঘ শুনানিতে আমি অনারেবল ট্রাইব্যুনালে বলেছি যে সব অভিযোগ আমার এই আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনয়ন করা হয়েছে সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্যপত্র দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে না। এই 2 জনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন
তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। সুতরাং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। তৈরি পোশাক খাতের একক সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে শতকরা 2.88%। বিশ্লেষকরা বলছেন মার্কিন বাজারে চাহিদা কমে যাওয়া এবং পাল্টা শুল্ক আরোপের ফলেই বিশ্ববাজারে প্রতিযোগিতার ধরনের বড় পরিবর্তন এসেছে। পাল্টা শুল্ক কমলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের দেখুন দ্বিতীয় পর্ব। প্রতি বছর প্রায় $8 বিলিয়ন পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়। একক বাজার হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বর্তমানে গড়ে 36.5% থেকে 35% শুল্ক কার্যকর রয়েছে, যা আগে ছিল প্রায় 16.5%। জুলাই থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির নেতিবাচক চিত্র ফুটে উঠেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $1.79 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $53 মিলিয়ন বা 2.88% কম। শিল্প মালিকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হারের কারণে ক্রেতাদের ব্যয় করার ক্ষমতা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে। ইউএসএ এখনও আমরা একটু নেগেটিভে আছি এবং আমরা আমাদের যেভাবে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করার যে একটা থাকে, প্রবৃদ্ধি অর্জন করতে হবে, তাহলে আমি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো, সেটা হচ্ছে না। সেটা থেকে আমরা পিছিয়ে আছি। একটা জায়গায় যেতে থেমে গেছে, যেটা হলো আশাবাঞ্জক ছিল প্রবৃদ্ধি হবে, কিন্তু যেহেতু কনজিউমারের রিয়াকশন, তাদের বাইং ক্যাপাসিটি একটা জায়গায় যে হোঁচট খেয়েছে, সুতরাং আপাতত প্রবৃদ্ধি হচ্ছে না। ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি। রপ্তানি আয় বাড়াতে বাজার বহুমুখীকরণ, উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাক তৈরি এবং ডেলিভারির সময় কমিয়ে আনার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। সেই বাজারের ঢুকতে হলে কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার আছে। তো সেইগুলোর সুবিধা নিতে হলে অন্যের বাজার হারানোর সুবিধাটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, আমাদের আরও বিনিয়োগ করতে হবে, আরও আমাদের দক্ষ শ্রম শক্তি লাগবে এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। রপ্তানিকারকদের আশা, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2026 সালের প্রথম প্রান্তিকে বাজার স্থিতিশীল হয়ে উঠতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের বিরুদ্ধে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। এর মধ্যে তেহরানের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযানের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 বলছে, এই প্রস্তুতি আইডিএফ প্রধান ইয়াল জামিরের নেতৃত্বে প্রণীত একটি 4 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেখানে যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি মহাকাশ থেকে স্যাটেলাইট ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে নিরাপত্তায় পরিবর্তন আনার কথা জানিয়ে বিসিবিকে চিঠিও দিয়েছে তারা। এজন্য কিছু পুলিশ সদস্য কমিয়ে আনসার সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুকে হালকাভাবে নেয়নি বিসিবি। আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠি দেওয়ার মাঝেই বিপিএল নিয়ে নতুন চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম পর্ব বাতিলের পর সিলেট পর্বের ম্যাচ পরিচালনা করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিসিবির। নতুন করে সামনে এসেছে নিরাপত্তার ইস্যু। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বাড়ায় ও সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বিসিবিকে এরই মধ্যে চিঠি দিয়েছে তারা। এতে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা রাখার অনুরোধও জানানো হয়েছে। এদিকে পুলিশের নিরাপত্তা কমলেও অন্যান্য বাহিনী তা পুষিয়ে দেবে বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। দেশে আপনারা জানেন একটা নির্বাচন আছে, নির্বাচন থেকে পুলিশের আসলে বিভিন্ন দিকে ডেভেলপমেন্ট বেড়ে গেছে। মানে আমাদের খেলায় ওনারা দিচ্ছেন না, কথাটা ঠিক না, ওনারা দিচ্ছেন, ওনারা একটু রিডিউসড করছেন, যেটা অন্যান্য ফোর্স দিয়ে ওটা কভার করা হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক একই থাকবে,
জাস্ট পুলিশের পরিবর্তে আরো অন্যান্য যে বাহিনী আছে, অন্যান্য বাহিনীর কিছু সদস্য এই জায়গাটা পূরণ করবেন, পুলিশের অবস্থানও থাকবে। তবে বিসিবির পরিচালক রাহাত শামস বলছেন, বিপিএল উপলক্ষে সিলেটের নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়নি। নিরাপত্তা কোথাও কমাচ্ছি না। 4 তারিখ পর্যন্ত সিলেটের খেলা ছিল, তারপরে চিটাগাংয়ের খেলা ছিল। একটা শিফটিংয়ের একটা রিকোয়ারমেন্ট তো আছেই। সেই শিফটিংয়ের রিকোয়ারমেন্টটার সময় আসছে, আসার পরে আমাদের এসএমপি যেটা ওইখান থেকে আসছে যে ওনাদের এই নর্মাল যে ফোর্স সেটা ওনারা ধরেন আজকে থেকে দিতে পারবে না। নতুন করে আলোচনা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, আবার নতুন সেট আপ করতে হয়েছে আর কি। তো এখানে কোনো কমতির নাই কিছু। এবারের বিপিএলে সিলেটে 24টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল দীপ্ত সন্ধ্যা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।